স্বাগত হাল্লাবলের পর্দায় বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে এক নজরে শিরোনাম। করোনায় মৃত্যু আরো 2 জনের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 7-এ। নেশা আসক্ত তরুণী তাণ্ডব পশ্চিম থানাতে ধৈর্য দেখালেন পুলিশ। অথরা নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন ফ্লপ, মুখ্যমন্ত্রীর ঘোষণা। করোনা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে রাজ্য সরকার জানালেন প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী। করোনার থাবায় আক্রান্ত ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের 2 সদস্য, 7 দিন বন্ধের সিদ্ধান্ত বার অ্যাসোর কর্মকর্তাদের। ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে ডাক্তার নার্সদের জন্য আরো রুম বাড়াতে দাবি তুলল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। দাবি আদায়ের লক্ষ্যে ইনচার্জ জিবি হাসপাতালে সুপার নিকট ডেপুটেশন। এখন বিস্তারিত। চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যু হলো 2 জন করোনায় আক্রান্ত রোগী। সদ্য মৃতদের সৎকারের উদ্দেশ্যে আনা হয় বটতলা মহাশ্মশানে। করোনা নিয়ন্ত্রণে বেলাগাম রাজ্য সরকার। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7-এ। ধীরে ধীরে উদ্বেগজনকভাবে রাজ্যের বুকে বাড়ছে করোনা সংক্রমণ এবং মৃত্যুর ঘটনা। সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সিদ্ধান্তহীনতার কারণে চরম মূল্য দিতে হচ্ছে রাজ্যবাসীকে। সোমবার আরো 2 জন করোনায় রোগীর মৃত্যু হলো জিবি হাসপাতালে। মৃত করোনা রোগীর নিথর দেহ সৎকারের উদ্দেশ্যে প্রশাসনের উদ্যোগে নিয়ে আসা হলো বটতলা মহাশ্মশানে। এদিকে রাজ্যের অফিস আদালতেও থাবা বসাচ্ছে কোভিড-19 মারণ ভাইরাস। উদ্বেগ চরমে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল। বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক ঘটনা রাজধানীর নেতাজি চৌমুহনী এলাকায়। বর্তমানে আইজিএম হাসপাতালে চিকিৎসা চলছে আহত ব্যক্তির। রাজধানী নেতাজি চৌমুহনী এলাকায় বাইকের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর এক বাইক আরোহী। বাইক আরোহীর নাম শিপন সাহা। বর্তমানে আহত বাইক আরোহীর চিকিৎসা চলছে আইজিএম হাসপাতালে। ঘটনাস্থলে পুলিশ, এলাকার লোকেরাই প্রথমে আহত ব্যক্তিকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে প্রেরণ করে। হঠাৎ শব্দ পাই আমরা বাইরেছি, বাইরে দিকে একজন লোক করে দিচ্ছে। এরপরে সবাই জল তুল দিছে, আমরাও বাইর থেকে জল তুলাই না দিছি। এরপরে ওটু ডাক দিয়ে সেটা ওটু দিয়ে হাসপাতালে নিচ্ছে। এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আইসি তখন। তোমার কি হয়েছে? আমার কাকা হয়। এখন কি চলে গেছে? এখন বিয়ে মাসে বাড়ি দিছে কে? আমি শুনলাম যে বাইকে লাগছে, যে বাড়ি দিচ্ছে যে গেছে। এদিকে রাজ্য জুড়ে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সড়ক দুর্ঘটনার ঘটনা। প্রতিনিয়ত অঙ্গহানির পাশাপাশি প্রাণ হারাচ্ছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল। ধারালো অস্ত্র দিয়ে পিতাকে কুপিয়ে খুন করল ছেলে। চাঞ্চল্যকর ঘটনা উদয়পুর মহারানী এলাকার গন্ডাবাড়িতে। পলাতক অভিযুক্ত সাধন ভক্ত জমাতিয়া। নিজ বাড়িতে পুত্রের ধারালো অস্ত্রে আঘাতে প্রাণ হারালেন পিতা আনন্দ সাধন জমাতিয়া। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে উদয়পুর মহকুমার মহারানী ফাঁড়ি এলাকার গন্ডাবাড়িতে। ঘটনার বিবরণী প্রকাশ, সম্প্রতি শিলং থেকে বাড়িতে এসেছেন আনন্দ সাধন জমাতিয়া। রবিবার রাতে আকণ্ঠ মদ্য গিলে স্ত্রী পুত্রের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন তিনি। একসময় পুত্র সাধন ভক্ত জমাতিয়া দা দিয়ে কুপিয়ে হত্যা করে তার মদমত্ত বাবাকে। ঘটনার পর গা ঢাকা দিয়ে পালিয়ে যায় সাধন ভক্ত। বিলাতি কই না তারা ঝগড়া ঝগড়ি হয়েছে। বিলাতি মারামারি আর ঝগড়া হয়েছে, তখন কাটাকাটি হয়েছে, মারা গেছে। কে মারছে? তার বেটি মারছে দাও দিয়ে। কেউ কে পুলিশ কেউ কে আটক করেছে? পুলিশ আনছে বর্তমানে, এখন বিলাতি কইনারে আনছে। কোন জায়গায় ঘটনা হয়েছে? গন্ডা বাড়ি, দক্ষিণ মহারানী। এদিকে মুখ্যমন্ত্রী নিচের মুখে নেশামুক্ত ত্রিপুরা গড়ার কথা বললেও রাজ্যের আনাচে কানাচে প্রচুর মদের কাউন্টার খোলার সুযোগ করে দিয়েছেন তিনি। নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন বাস্তবে ফ্লপ এবং কার্যত ফাঁকা ভুলিতে পরিণত হয়েছে তার বক্তব্যে। নেশার ঘুরে ডুবছে গোটা সমাজ, ঘটছে নানা অপকর্ম সহ খুন খারাপের ঘটনা, বাড়ছে অপরাধ প্রবণতা। গন্ডাবাড়ি ঘটনাও তার উজ্জ্বল দৃষ্টান্ত। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল। করোনায়
আক্রান্ত ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের 2 সদস্য। করোনায় থাকায় 7 দিন বন্ধ থাকছে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন। করোনার থাবা এবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে আক্রান্ত 2 সদস্য। সোমবার তড়িঘড়ি বৈঠক ডেকে 7 দিন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন বন্ধের সিদ্ধান্ত নিলেন কর্মকর্তারা। সেই সাথে মামলা নিষ্পত্তিতে যেন কোনো প্রকার সমস্যা না হয় তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অনুরোধ জানিয়েছে আইনজীবীদের সংগঠনটি। আজকে আমাদের ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের এক জরুরি সভা আহত হয়। সবার বিষয় ছিল অতি সম্প্রতিকালে আমাদের বারের 2 জন মেম্বার কোভিড-19 পজিটিভ এসছে। পাশাপাশি ওই 2 জন কলিগ ব্রাদার্সের সংস্পর্শ হয়তো আরও অনেকেই এসেছেন। এইসব চিন্তা ভাবনা করে আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়েছি আমাদের বারের সমস্ত রকম কাজকর্ম আমরা আজকে দুপুর 12টা থেকে স্থগিত করে দিয়েছি। আগামী 27 তারিখ পর্যন্ত আমাদের বারের সমস্ত রকম কাজকর্ম বন্ধ থাকবে, কোনো লয়ার আর বারে আসতে পারবে না। পাশাপাশি আমরা আদালতের কাছে এটাও প্রেয়ার করেছি যাতে এই বন্ধের সময়ের মধ্যে কোনো লিটিগেন্টের মামলা নষ্ট না হয় এবং উকিল বাবুদের অনুপস্থিতির কারণে যাতে কোনো রকমের অ্যাডভার্স অর্ডার না হয় সেটা আমরা আবেদন করেছি। ডিস্ট্রিক্ট জজ বরাবরে আমরা পিটিশন দিয়েছি। পুষ্টি সংক্রমণের ঘটনাও শুরু হয়েছে। অভিযোগ করছে রাজ্য সরকার এবং তার প্রশাসনের সময় উপযোগী সিদ্ধান্তহীনতা এবং ব্যর্থতার বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, হালাপুর। রাজধানী ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ডাক্তার নার্সদের আলাদাভাবে রাখার জন্য আরও কিছু রুমের দাবি জানালো অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। সোমবার এই দাবির ভিত্তিতে ভগৎ সিং কোভিড সেন্টারে ইনচার্জের নিকট ডেপুটেশনে মিলিত হন এটিজিডি এর এক প্রতিনিধি দল। সোমবার ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে ইনচার্জ তথা এজিএমসি সুপারের কাছে ডেপুটেশনে মিলিত হন অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল। ডেপুটেশন প্রদানকারী প্রতিনিধি দলের দাবি ছিল ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ডাক্তার নার্সদের জন্য আরও কিছু রুম বরাদ্দ করা। এই প্রসঙ্গে এটিজিডি এর কর্মকর্তারা জানিয়েছেন ইতিমধ্যে ভগৎ সিং এ 12 জন ডাক্তারের চিকিৎসা চলছে। তাদের জন্য রুম বরাদ্দের পর আর কোনো খালি রুম নেই সেখানে। ভগৎ সিং যে কোভিড কেয়ার সেন্টার রয়েছে সেটা ইনচার্জ হলেন আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট। তো সেখানে তো অনেকদিন যাবতীয় পেশেন্ট ট্রিটমেন্ট হচ্ছে এবং পাশাপাশি গত 4-5 দিন ধরে আমাদের ডাক্তার এবং নার্সদের মধ্যে অনেকে ইনফেক্টেড হচ্ছে, তাদেরকেও সেখানে রাখা হচ্ছে। তো আমরা মূলত কথা বলতে এসেছিলাম যে সেটার আরও বেটারমেন্ট কীভাবে করা যায়, ম্যানেজমেন্টে কীভাবে আরও লোক হলে আরও ঢুকিয়ে কীভাবে সেটা আরও ম্যানেজমেন্ট করা যায় ভালো। আরেকটা যেটা ইম্পর্টেন্ট আমরা মেনলি এসেছিলাম যে ডাক্তাররা যেহেতু এখানে আসছে তারা ফ্রন্ট লাইনে থেকে কোভিডের সাথে যুদ্ধ করছে, তো তাদেরকে একটা আলাদা ফেসিলিটি যাতে রাখা যায়, অন্যান্য সাধারণ পেশেন্টের সাথে একসাথে না রেখে তাদেরকে আলাদা রুম দেওয়া যায় কিনা সেইভাবে মিলে আমরা কথা বলতে এসেছিলাম। তো সেখানে দেখা গেলো যে কয়েকটা রুম ছিল আলাদা সেগুলি অলরেডি ফুল হয়ে গেছে। প্রায় 12 জন ডাক্তার ইনফেক্টেড হয়ে সেখানে ভর্তি আছে। তো আজকে কালকে আমরা আশা করছি যে আরও ডাক্তার বা নার্স ইনফেক্টেড হবে, তাদেরকে কোথায় রাখা যায় সেই ব্যাপারে মিলে কথা বলতে এসেছিলাম। তো এনএসআর জানালেন সেখানে রুম নেই। সে ব্যাপারে আরও ফার্দার আমরা হায়ার অথরিটির কথা বলবো যে ডাক্তার নার্স বানানোর ফেসিলিটি যারা আছে যারা ইনফেক্টেড হচ্ছে তাদেরকে আলাদা কোনো ট্রিটমেন্ট ফেসিলিটি করা যায় কিনা এমনি কথা বলতে এসেছিলাম। তিনি কি আশ্বাস দিলেন, তিনি কি না ওখানে ওনার যে ভগৎ সিং সেটাতে ফুল রয়েছে আর নেই। ভগৎ সিং কোভিড সেন্টারে দেখা দিয়েছে জলের তীব্র সংকট। পরিষেবা নিয়ে চরম ক্ষোভ দেখা দিচ্ছে বিভিন্ন কোভিড কেয়ার সেন্টারে। ব্যুরো রিপোর্ট, হালাপুর। মহামারী করোনা নিয়ন্ত্রণে সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। অভিযোগ সিপিআইএম নেতা প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তীর। বিপন্নদের সাহায্যার্থে গুচ্ছ দাবি সিপিআইএম বিধায়কদের। মহামারী করোনা নিয়ন্ত্রণে দেশের এবং রাজ্য সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। সোমবার সিপিআইএম আহত দলের রাজ্য দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গুরুতর এই অভিযোগ তুলে ধরেন সিপিআইএম নেতা প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী। সারা দেশে বিশেষ করে আমাদের রাজ্যে রাজ্য সরকার মার্চ মাসের 25 তারিখে তারা লকডাউন ঘোষণা করে এবং এই লকডাউন ঘোষণার পরবর্তী সময়ে সাধারণ মানুষের পক্ষ থেকে নানান অসুবিধার কথা উত্থাপিত হয়েছে। আমরাও রাজনৈতিক দল হিসাবে, বিরোধী দল হিসাবে, আমাদের পার্টির তরফ থেকেও আমরা নানান সমস্যার কথা তুলেছি। এরকম একটা সময় দেখা গেল যে রাজ্য সরকার একটা কর্মসূচি ঘোষণা করেছে
13 দফা কর্মসূচি। তার মধ্যে তারা বিভিন্ন ডিপার্টমেন্টের পক্ষ থেকে যারা এই কোভিড-19 ফলে এফেক্টেড তাদের জন্য কতগুলি সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছে। খাদ্য থেকে আরম্ভ করে অন্যান্য ত্রাণ ইত্যাদি বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মসূচি হিসেবে সেগুলো এসেছে। তারপর আপনারা জানেন যে সর্বদলীয় বৈঠক হয়েছে, রাজনৈতিক দলগুলো সবাই ছিল সেখানেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নানান সমস্যার কথা তোলা হয়েছে এবং সরকার তাদের যে নেওয়া পদক্ষেপ, তাদের যে 13 দফা কর্মসূচি সেটা তারা মেনে করেছে এবং সেটা তারা পালন করবেন সে কথা তারা বলেছেন। একদিনই একটা নির্দিষ্ট সময় পরে আমরা মে মাসের 27 তারিখে রাজ্য সরকারকে যে দপ্তরগুলোতে মানুষের সাথে সরাসরি সুযোগ সুবিধা পাওয়ার সম্পর্ক রয়েছে এরকম কতগুলো ডিপার্টমেন্ট, যেমন রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই এবং মুখ্যমন্ত্রীর দপ্তর, তারপরে মুখ্যমন্ত্রী দপ্তর, তার মধ্যে আপনার মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিলের টাকা সেটা থেকে কি রিলিফ দেওয়া যায়, এডুকেশন ডিপার্টমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন, লেবার ডিপার্টমেন্ট, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এই 8টা ডিপার্টমেন্টের কাছে আমরা 4 জন বিধায়ক আমরা চিঠি লিখি। বিধায়ক রতন ভৌমিক, বিধায়ক শরীফ চৌধুরী, বিধায়ক সুদন। এদিন প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সবচাইতে বেশি বিপদগ্রস্ত ও বিপন্ন হয়ে পড়েছেন তপশিলি জাতি, তপশিলি উপজাতি, পশ্চাৎপদ এবং সংখ্যালঘু পরিবারগুলো। সেই সাথে সংকট দূর করার জন্য রাজ্য সরকারের নিকট একগুচ্ছ দাবি উত্থাপন করেন। দেখেছি যে এই সময়ের মধ্যে ধরেন আমাদের দাবি ছিল 10 কেজি করে চাল প্রতি জনকে এবং 7.5 একটা ছিল কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার, কেউ এই সিদ্ধান্তে কর্ণপাতি করেননি, দেননি। আমরা সর্বশেষ দেখলাম যে 17 তারিখ থেকে লকডাউন হলো বড় এরিয়া আমাদের রাজ্যে, শহরে 1/2 কিলোমিটার, গ্রামে 1 কিলোমিটার। আপনারা আমাদের থেকে বেশি জানতে পারেন যে আমাদের প্রায় 4 ভাগের 3 ভাগ মহকুমায় কোনো না কোনোভাবে যুক্ত হয়েছে। এর আগে কারা বাস করে? মূলত সংখ্যালঘু, তফসিলি জাতি, উপজাতি, একেবারে দিন এনে দিন খায় এরা। ঘোষণা করলেন কিন্তু তাদের জন্য কোনো ব্যবস্থা রাখলেন না। আমরা এদের জন্য বলছি যে সরকার করেনি ঠিক আছে, এখন আমরা দাবি করছি যে ওনাদের প্রতিজনকে 10 কেজি এবং 7,500 টাকা পরিবারকে আগামী 3 মাস তার দেওয়ার জন্য ব্যবস্থা করছি। অন্য বিষয়ে ব্লড এলাকা আছে, আমাদের মাননীয় এমএলএ সুদনবাবু বলবেন, এটা দেওয়ার জন্য আমরা বলব। এবং সার্বিকভাবে আমরা যে বিষয়টা বলতে চাই আপনাদের মাধ্যমে, যে প্রথমে ধরেন আমাদের সারা ভারত পৃথিবীতেই করোনা ভাইরাসে আক্রান্ত, আমাদের রাজ্য আক্রান্ত। প্রথমে আমাদের সরকারও বলার চেষ্টা করেন আমরা খুব বেশি হবে না, আমরা খুব ভালো ব্যবস্থা নিয়েছি। এখন কিন্তু প্রতিদিন বাড়ছে, রোগ হবে, তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করছি, সরকার নিচ্ছেন তারা না। যেমন আমরা বলেছি যে টেস্ট বাড়ানোর ব্যবস্থা করুন, যারা বাইরে থেকে বাসে হোক, ট্রেনে হোক, উড়োজাহাজে হোক, যেভাবে আসে সবাই টেস্ট এখন করছে, আগে করেনি। আগে আমরা টেস্ট করছি, কিন্তু টেস্ট ফল হয়ে আগে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, তাতে আরো সংক্রামিত হচ্ছে। আমরা বলছি টেস্ট করে অন্তরকে ফল আসা পর্যন্ত তাদের রাখুন, ফল আসলে যদি ভালো হয় বাড়িতে যাবে, কোয়ারেন্টাইনে থাকবে। কিন্তু এটা তারা করছেন না, তাতে এখন আক্রান্ত বাড়ছে। এবং সরকার কি বলবে না, আমরা এখন এটা ডাক্তাররা বলবে, চিকিৎসা বিজ্ঞানীরা বলবে, আমরা বলতে পারি না। কিন্তু অনেকে ধারণা করছে এটা সামাজিক সংক্রমণ হয়ে যাচ্ছে। সিপিএম রাজ্য দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিপন্ন শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। সেই সাথে শ্রমিকদের কল্যাণে
আর্থিক সাহায্য সহ বিভিন্ন দাবিও তুলে ধরেন তিনি। এই সম্পর্কিত বিষয়ে আরো কিছু বিষয় সরকারের দৃষ্টিভঙ্গিতে নেওয়ার জন্য, নজরে নেওয়ার জন্য আমরা কথাগুলি বলছি। মাননীয় বিধায়ক তপন চক্রবর্তী, মাননীয় বিধায়ক রতন ভৌমিক মহোদয় বলেছেন। আমি যে বিষয়টা বলতে চাই সেটা হলো শ্রমিকদের সম্পর্কে। নির্মাণ শ্রমিক, আমরা এটা সবাই জানি, আমাদের রাজ্যের মধ্যে নির্মাণ কাজে বহু শ্রমিক যুক্ত আছে। তারা একটা ঘোষণা করেছেন এই নির্মাণ শ্রমিকদের সাহায্য করবে, আর্থিক সাহায্য করবে। কিন্তু আমরা যে চিঠি দিয়েছিলাম দপ্তরগুলোর কাছে, লেবার ডিপার্টমেন্ট থেকে যা উত্তর এসেছে 33,200 শ্রমিককে তারা সাহায্য দিয়েছে 1,000 টাকা করে। আমাদের কাছে যা হিসাব বা সরকারের ঘরে লেবার ডিপার্টমেন্টের রেজিস্ট্রি হয়েছে এরকম শ্রমিকের সংখ্যা হলো 1,07,200। তো সাহায্য পেল মাত্র 33,200। তো বাকি যে শ্রমিকরা, বেশিরভাগ সিংহভাগ শ্রমিক কোনো সাহায্য পেলেন না, অথচ মাসের পর মাস তারা কোনো কাজ করতে পারছেন না। নির্মাণ কাজ বন্ধ, আপনারা জানেন, আপনারা ঘুরেন প্রত্যেক জায়গায় দেখেন তাদের কি। রাজ্যের বুকে প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণ বৃদ্ধির ঘটনা, বাড়ছে মৃত্যুর ঘটনাও। ব্যুরো রিপোর্ট, হালাবোল। রাজ্য সরকারের সময় উপযোগী সিদ্ধান্তের অভাবে বাড়ছে করোনা রোগীর মৃত্যুর সংখ্যা। লকডাউনে বিপন্ন সীমান্তে বসবাসকারী মানুষের স্বার্থে গুচ্ছ দাবিতে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান প্রসঙ্গে বলতে গিয়ে এমনটাই অভিযোগ করলেন সিপিআইএম নেতা পবিত্র কর। লকডাউনের কারণে বিপন্ন বর্ডার এলাকার বসবাসকারীরা পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে পশ্চিম জেলা শাসকের নিকট গুচ্ছ দাবির ভিত্তিতে ডেপুটেশন দিল সিপিআইএম দলের এক প্রতিনিধি দল। পরে সাংবাদিক সম্মেলনে দাবিগুলি যুক্তিকতা তুলে ধরেন সিপিআইএম নেতা প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর। আমরা 5 জন প্রতিনিধি পশ্চিম জেলার পক্ষ থেকে আমরা যাই। প্রতিনিধি দলে ছিলেন আমার সঙ্গে রতন দাস, আমাদের সেক্রেটারি মেম্বার, প্রণবদেব বর্মা এবং মধুসূদন দাস এবং নারায়ণ দেব আর একটা কাজের জন্য চলে গেছে। যে কারণে মানুষ, আমরা দেখলাম গত পরশুদিন জয়পুর এলাকার থেকে একটা খুব গরিব পরিবার এখানে আমাদের পাশে এই বিশাল যে এই আছে সেখানে এসে তারা ভিক্ষা করছে, তার বাচ্চাটা নিয়ে গিয়ে যে কোনোভাবে বাড়ির থেকে বেরিয়ে এসে ভিক্ষা করছে। আমি বললাম এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, জানি কি অবস্থাটা, সরকারের কোনো দায়িত্ব। সিপিএম নেতা পবিত্র কর জানিয়েছেন, রাজ্য সরকার সময় উপযোগী সিদ্ধান্তহীনতার কারণে রাজ্যের বুকে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে করোনায় মৃত্যু ও সংক্রমণের ঘটনা। মৃত্যুর হার কম কিন্তু বাড়বে, এবং এটাও বলেছি বাড়ার মূল কারণ সরকারের সিদ্ধান্তহীনতার কারণে। এই যে বাইরের থেকে ট্রেনে প্রায় 15,000 লোক এসছে, অন্য সব মিলে আরো প্রায় 15 থেকে 20,000-এর মতো লোক এসছে, ফ্লাইটে এখনো আসছে। তাদের যে পরীক্ষার ব্যবস্থা করা 100% পরীক্ষা, এটা না হওয়ার ফলেই তো হয়েছে। কিছু জায়গায় কন্টেনমেন্ট জোন করেছে, সেখানে সেম প্রবলেম হচ্ছে। তাহলে এইটাকে আটকানোর জন্য যদি এখনো সরকার সে সদর্থক ভূমিকা গ্রহণ না করে, আরো যদি টেস্ট বাড়ানোর জন্য তার ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু গোষ্ঠী সংক্রমণ আমাদের রাজ্যে হয়ে গেছে। এরকম প্রচুর কেস আছে যেগুলো কোনো ট্রেভেল হিস্ট্রি নাই। যারা এসেছে তারা তাদের আত্মীয় স্বজন, তারা যাদের সঙ্গে মিশেছে, এটা আপনাদের মিডিয়াতে বিভিন্নভাবে এই খবরগুলো আসছে এবং এটা খুব সঠিক। আজকে তো 1-2টা কাগজে দিয়েছে, আমরা দেখলাম এটা 3য় পর্যায়ে ত্রিপুরার মধ্যে এটা চলে এসেছে আমাদের কোভিড বলে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ডিএমকে বলেছি
এটা সবচেয়ে বড় জেলা, এটা রাজধানী কেন্দ্রে আছে। এই ব্যবস্থাগুলো আপনি নিন, আপনি যেটা পারবেন না। তিনি প্রায় সহমত পোষণ করেছেন আমাদের সঙ্গে। এই প্রবলেম যে মানুষরা আছে এটা তিনি স্বীকার করছেন। এখন কি করা যায় আমরা দেখব। উনি বলছেন যেটা দেখবেন, এবং বিশেষ করে রেশনের দোকান, বাজার দোকান এবং এই বিএলডব্লিউ স্টোর, পশু হাসপাতাল এগুলো যাতে একটা টাইমে খোলা রাখার ব্যবস্থা করা যায় তিনি কথা বলবেন। ওই পারে যারা আছেন যে পরিবারগুলো, আমরা বলেছি এসডিএমদের দায়িত্ব দিন বিডিওর থ্রুতে, যাতে তারা অন্তত তাদের পাস আছে, আই কার্ড আছে, তারা যাতে অন্তত একটার সময় আসা যাওয়া। ব্যুরো রিপোর্ট, হালাবোল। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি ও রপ্তানি বাণিজ্য ক্ষেত্রসমূহ। ইতিমধ্যে রেল ও জলপথে নতুন করে চালু হয়েছে বেশ কিছু রুট। আরো ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক। চিরাচরিতভাবে ভারত বাংলাদেশের বাণিজ্যের আন্তর্জাতিক স্থলবন্দর হল পেট্রোপোল বেনাপোল। দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি প্রায় ৮০% সীমান্ত পারাপার করে এই বন্দর দিয়ে। কিন্তু সেই ছবিটা এবার দ্রুত পাল্টাতে চলেছে, আর তার কারণ সমুদ্র ও নদী পথে এবং রেল পথে দুই ভারত বাংলাদেশের মধ্যে খুলে যাচ্ছে নতুন নতুন সব সাপ্লাই চেইন। মাত্র গত কয়েকদিনের মধ্যে ভারত ও বাংলাদেশের বাণিজ্যে এমন কয়েকটি নতুন রুট চালু হয়েছে যা কিছুদিন আগেও অকল্পনীয় ছিল। কিছুটা পশ্চিমবঙ্গ সরকারের বাধায় ও কিছুটা করোনা আতঙ্কে পেট্রাপোল সীমান্তে মালপত্র খালাসের কাজ বহুদিন বন্ধ ছিল। সেই প্রতিবন্ধকতাও এই নতুন সাপ্লাই লাইনগুলো চালু করার ক্ষেত্রে ক্যাটালিস্টের কাজ করেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে পয়েন্ট টু পয়েন্ট পার্সেল ট্রেন, যা সীমান্ত পার হচ্ছে রেলপথে গেদে দর্শনা চেকপোস্ট দিয়ে। এর মধ্যে মহারাষ্ট্র থেকে পেঁয়াজ ও চিনির বিশাল চালান এই পথে বাংলাদেশে গেছে। গত সপ্তাহে প্রথমবারের মতো অন্ধ্রপ্রদেশের গুন্টুর থেকে শুকনো মরিচের পার্সেল ট্রেনে বাংলাদেশে পৌঁছেছে। কলকাতা হলদিয়া বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর পর্যন্ত পণ্য চলাচলও শুরু হয়ে যাচ্ছে। এই সপ্তাহের গোড়াতেই কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে এমভি সেচুতি, যা চট্টগ্রাম বন্দরে গিয়ে পৌঁছানোর কথা সোমবার। সেচুতি যেসব কন্টেইনার নিয়ে যাচ্ছে তা মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য হলেও এই পথে আগামী দিনে বাংলাদেশের জন্য পণ্য যেতে পারে। এর মধ্যেই চালু হয়ে গেছে নতুন নতুন ইনল্যান্ড ওয়াটার প্রোটোকল, সোজা কথায় যাকে বলে অভ্যন্তরীণ নদী পথে বাণিজ্য। কলকাতা থেকে সুন্দরবন, মোংলা, খুলনা হয়ে নদী পথে ঢাকা পর্যন্ত পর্যটকদের নিয়ে প্রমোদ তরীর ট্রায়াল রান সম্পন্ন হয়েছে অনেক আগেই। এখন সেই একই পথে কার্গো চলাচলের প্রস্তুতিও সম্পন্ন। ভারত ও বাংলাদেশের মধ্যে 4 জোড়া রেল রুটের জন্য আইডব্লিউপি প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে বেশ কয়েক বছর আগেই। এখন সেগুলো যে কোনো সময় চালু হওয়ার অপেক্ষায়। কলকাতা, খুলনা, মোংলা, বরিশাল, হিজলা, চাঁদপুর, নারায়ণগঞ্জ, আচিরা, সিরাজগঞ্জ, বাহাদুরাবাদ, চিলমারি, ধুবড়ি, পান্ডু, শিলঘাট। কলকাতা, মোংলা, কাউখালী, বরিশাল, হিজলা, চাঁদপুর, নারায়ণগঞ্জ, ভৈরব বাজার, আশুগঞ্জ, আজমেরিগঞ্জ, মার্কিউলি, শেরপুর, ফেঞ্চুগঞ্জ, জাকিগঞ্জ, করিমগঞ্জ, রাজশাহী, গোদাগাড়ি, ধুলিয়ান, করিমগঞ্জ, জাকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, শেরপুর, মার্কিউলি, আজমেরিগঞ্জ, আশুগঞ্জ, ভৈরব বাজার, নারায়ণগঞ্জ, চাঁদপুর, আরিচা, সিরাজগঞ্জ, বাহাদুরাবাদ, চিলমারি, ধুবড়ি, পান্ডু, শিলঘাট। এছাড়াও নেপাল ঘেঁষেও উত্তর পূর্ব ভারতের দিকে আরও বেশ কয়েকটি স্থলবন্দর বা আইসিসিতেও দ্রুত গতিতে অবকাঠামো নির্মাণের কাজ করছে ভারতের ল্যান্ড পোর্টস ডেভেলপমেন্ট অথরিটি। এই আইসিপিগুলোর মধ্যে আছে আগরতলা, ডাউকি, কাউরপুইছা, সুতারকান্দি, হিলি, চ্যাংরাবান্ধা, মাহাদীপুর, ফুলবাড়ি, ঘোচাডাঙ্গা। এই স্থলবন্দরগুলো পুরোপুরি চালু হয়ে গেলে পেট্রাপোল বেনাপোলের উপর ভরসা করে বসে থাকতে হবে না বলাই বাহুল্য। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়া আলম ও ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলি দাস দুজনেই সেই অনলাইন সেমিনারে যোগ দিয়ে বলেছেন, এই নদী পথগুলোই হল দুই দেশের বাণিজ্যের ভবিষ্যৎ। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট,
হেলাবোল। সোমবার পাওয়ার গ্রিডের উদ্যোগে রাজধানী ফায়ার ব্রিগেড চৌমুহনীতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ পেলেন ফায়ার ব্রিগেডের পরিবহন কর্মীরা। সোমবার পাওয়ার গ্রিডের উদ্যোগে রাজধানী ফায়ার ব্রিগেড চৌমুহনীতে অনুষ্ঠিত হয় ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি। ফায়ার ব্রিগেড পরিবহন শ্রমিকদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের এই কর্মসূচিতে অংশ নেন সাংসদ প্রতিমা ভৌমিক, টিআরটিসি চেয়ারম্যান দীপক মজুমদার সহ পাওয়ার গ্রিডের কর্মকর্তাগণ। দিনের এই কর্মসূচি সম্পর্কে সাংসদ প্রতিমা ভৌমিক জানিয়েছেন, অনাহারে যেন মৃত্যু না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সকলকে। সেই সাথে আয়ুষ মন্ত্রণালয়ের নির্দেশ এবং স্বাস্থ্য বিধি মেনে চলারও আহ্বান রাখেন তিনি। বর্ডার অঞ্চলের 1 কিলোমিটারে লকডাউন চলছে, তো সেই কারণে লকডাউন এবং আনলক উভয় ক্ষেত্রে বিভিন্ন সংস্থা এবং আমরা যারা রয়েছি আমরা প্রত্যেকে সাধারণ নাগরিকদেরকে যাতে অসুবিধা না হয়, যাতে অভুক্ত না থাকে তার জন্য দেওয়ার খাবার সামগ্রী দেওয়ার আমরা ব্যবস্থা রাখি এবং সবাইকে সহায়তা। আমরা এই জায়গাতে ফায়ার সার্ভিসের যে অটো স্ট্যান্ড 80 পরিবার, ওনারা 80টা অটো ড্রাইভার বা মালিক ওনারা রয়েছেন, ওনারা বেশিরভাগে লঙ্কামুড়াতে ওই অঞ্চলে রয়েছেন যেটাতে বর্ডারের মধ্যে রয়েছে, ওনারা বেরোতে পারছেন না, তো তাদেরকে 80টা পরিবারকে আজকে এই জায়গাতে আমরা ত্রাণ সামগ্রী দিচ্ছি। আশা বিভ্রান্ত হওয়ার এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা সবাই মিলে সেটার বিরুদ্ধে লড়াই করছি এবং আগামী দিনও করব। তবে আমরা সাবধানতা অবলম্বন করব। আবারও আহ্বান করছি যারা বিভিন্ন কন্টেনমেন্ট জোন বর্ডার অঞ্চলের 1 কিলোমিটারের মধ্যে যেটা লকডাউনের রয়েছে সেই জায়গায় যাতে কেউ অভুক্ত না থাকে, আমরা সবাই যাতে সবার খবর রাখি সে আহ্বান রাখছি। আমি পাওয়ার গ্রিডকে আমি ধন্যবাদ জানাই, ওনারা আজকে সেই জায়গায় খাবারের ব্যবস্থা আমরা বলার পরে ওনারা খাবারের ব্যবস্থা করেছে। সীমান্তে লকডাউনের ফলে স্বাস্থ্য, বাজারহাট, কৃষি সহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। ব্যুরো রিপোর্ট, হেলাবোল। কারফিউ রাতে রাজধানী পশ্চিম থানায় নেশাখোর কলেজ ছাত্রীর তাণ্ডব। ধৈর্যের পরিচয় দিলেন পুলিশ। সম্পূর্ণরূপে ফ্লপ মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা করার ঘোষণা। নেশার ঘোরে ডুবছে স্কুল কলেজের ছাত্রীরা। রবিবার রাতে পশ্চিম থানার সামনে বিভিন্ন যানবাহনের উপর তল্লাশি চালাচ্ছিলেন পুলিশ। এ সময় এক রিকশা থেকে এক কলেজ পড়ুয়া যুবতী ও তার বয়ফ্রেন্ডকে থানায় নিয়ে আসে পুলিশ। পরে যুবতীকে মহিলা থানায় নিয়ে যাওয়ার নির্দেশকে ঘিরে থানা চত্বরে রীতিমতো চিৎকার চেঁচামেচি সমেত তাণ্ডব চালাতে থাকে হলিক্রস কলেজের বিকম পার্ট 1 ছাত্রীটি। পরে মেয়েটিকে আরজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেডিকেল চেক আপের জন্য। মেয়ের বাবা থানায় এসে মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে একসময় বাবাকেও মারতে উদ্যত হয় অস্বাভাবিক আচরণকারিণী ওই ছাত্রী। মেয়েটি পুলিশ অফিসার, এমনকি নিজের বাবারও কোনো কথা শুনতে রাজি নয়। মহকুমার পুলিশ আধিকারিক জানিয়েছেন, নৈশকালীন কারফিউতে নজরদারি চালাচ্ছিলেন তারা। कर्फ्यू का जो इम्प्लीमेंटेशन होता है 9 बजे के बाद जनरली लोगों को घर के बाहर अलाउड नहीं है। ठीक है, घर में रहने का गवर्नमेंट का भी ऑर्डर है, डिस्ट्रिक्ट मजिस्ट्रेट का ऑर्डर है, उसी को इम्प्लीमेंट करने की कोशिश हो रही है। इसमें हम लोग चाह रहे हैं कि जो एक्सेप्ट फॉर एग्जेम्प्टेड पर्सनल, डॉक्टर हुए, नर्स हुए, प्रेस हुए, इनके अलावा कोई अननेसेसरी रीजन के लिए बाहर वेंचर आउट नहीं करें, क्योंकि कोविड ऐसा पैंडेमिक जब तक सब रूल्स फॉलो नहीं करेंगे इसको नहीं बीट कर पाएंगे। यही सबके लिए मैसेज भी है और यही अभी हम करने की कोशिश कर रहे हैं। ये कब तक चलेगा सर? जब तक अभी तो डिस्ट्रिक्ट मजिस्ट्रेट का ऑर्डर है, जब तक चलेगा डेफिनेटली चलेगा। हम लोग खुद रात को 12 बजे तक रह रहे हैं, ये काम कर ही रहे हैं। सर कितना टाइम में शुरू होता है ये? 9 o'clock का टाइम है, 9 o'clock शाम से यहाँ पे, और बॉर्डर में 7 o'clock। এদিকে পশ্চিম থানায় তাণ্ডব সৃষ্টিকারী কলেজ ছাত্রীটির বাড়ি রাজধানী মিলন সংঘ এলাকায় বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, হেলাবোল। শেষ করার আগে আরো একবার শিরোনাম।
করোনায় মৃত্যু আরো 2 জনের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 7-এ। নেশা আসক্ত তরুণী তাণ্ডব পশ্চিম থানাতে ধৈর্য দেখালেন পুলিশ। অধরা নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন, ফ্লপ মুখ্যমন্ত্রীর ঘোষণা। করোনা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে রাজ্য সরকার জানালেন প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী। করোনার থাবায় আক্রান্ত ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের 2 সদস্য, 7 দিন বন্ধের সিদ্ধান্ত বার অ্যাসোর কর্মকর্তাদের। ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টারে ডাক্তার নার্সদের জন্য আরো রুম বাড়াতে দাবি তুলল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। দাবি আদায়ের লক্ষ্যে ইনচার্জ জিবি হাসপাতালে সুপারের নিকট ডেপুটেশন। এখন এই পর্যন্ত, যতক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হ্যালো।